তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি তাদের কাছে আবেদন করেছিলাম যে ধরনের যে শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, কোনো একটা এজেন্ডা নিয়ে আক্রমণ করেছে, তাদেরকে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে প্লিজ ডাকবেন না। বিচারাধীন বিষয় নিয়ে আমাদের তো আলাদা করে কিছু বলার নেই, তারাই কোর্টে গেছিল, তারাই এখন আন্দোলন করছে, তো এটা সম্পূর্ণ তাদের বিষয়। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি আমাদের সরকার চাকরি দেওয়ার ব্যাপারে 100% তারা কমিটেড। এই বিষয়তে বিএসএফকে ব্যবহার করে অনেক সময়তেই কেন্দ্র সরকার সীমান্তবর্তী যে এলাকাগুলো সেখানে একটা তাদের নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করে, যেটা আমাদের যেহেতু ল অ্যান্ড অর্ডার তো অবশ্যই রাজ্যের বিষয়, ফলে রাজ্যের যে জুরিসডিকশন সেটার মধ্যে একটা ইন্টারভেনশন। ইতিমধ্যে দিল্লির বিধানসভার ঘণ্টা বেজে গেছে। আগামী 2025-এর দেখা যাচ্ছে যে 5ই ফেব্রুয়ারি সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে, 8ই ফেব্রুয়ারি সেখানে গণনা রয়েছে। এবং যেটা প্রশ্ন, বিধানসভা নির্বাচনে সেখানে আপ সরকার রয়েছেন এবং বিরোধিতায় কংগ্রেস পার্টি রয়েছে এবং দুজনেই ইন্ডিয়া জোটের অংশ। আপনারা তৃণমূল কংগ্রেসের অংশ, যেহেতু তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া জোটের অংশ রয়েছে, ইন্ডিয়া জোটে তাহলে কোন পার্টিকে সাপোর্ট করছেন আপনারা, আপ পার্টিকে নাকি কংগ্রেসকে? কারণ দুজনাই তো ইন্ডিয়া জোটেরই রয়েছে। দেখুন, সরাসরিভাবে এখানে তৃণমূল কংগ্রেস কাকে সমর্থন করছে সেটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করছি না। কিন্তু আপনারা জানেন যে ইন্ডিয়া জোট তৈরি হওয়ার আগে থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আপ দলের যিনি প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। এবং যখন 2019 সালে আমাদের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন কেন্দ্রীয় সরকারের সিবিআইয়ের যে কার্যকলাপ তার বিরুদ্ধে, তখন অরবিন্দ কেজরিওয়াল এসে ওনার পাশে দাঁড়িয়েছিলেন। বা অরবিন্দ কেজরিওয়াল যখন বিভিন্নবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ধর্না দিয়েছেন বা কোনো আন্দোলন করেছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেছেন। ফলে অবশ্যই আমাদের দল মরাল সাপোর্ট আপকেই দেবে, কারণ আমাদের নীতিটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোট অবশ্যই আছে, পার্লামেন্টের ভেতরে বিভিন্ন সময় আমরা কোঅর্ডিনেশন করেছি বা বিভিন্ন বিষয়তে আমরা একজোট হয়ে লড়াই করেছি। কিন্তু যে কোনো নির্বাচনে, বিশেষ করে বিধানসভা নির্বাচনগুলোতে, যেই রাজ্যে যেই দল বিজেপিকে হারানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গাতে আছে, আমরা মনে করি যে সেই রাজ্যে সেই দলেরই কিন্তু বিজেপি বিরোধী যে জোট বা যে ফোর্স আর কি, তার নেতৃত্বে থাকা উচিত। তো দেখুন, আমাদের পশ্চিমবঙ্গতেও তো 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেখানে আমরা ইন্ডিয়া জোটের অংশ হওয়া সত্ত্বেও কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আলাদা লড়েছিল। এবং সেই নির্বাচনের ফলাফল থেকেও তো এটা পরিষ্কার না যে বিজেপিকে যদি পশ্চিমবাংলায় কেউ রুখে দিতে পারে, সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। আচ্ছা দাদা, আপনার যদি তৃণমূল কংগ্রেসের কথা বলি সর্বত্রভাবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের যে মূলত ওয়াকফ বোর্ড সংস্কারের বিরোধিতায় রয়েছে, এখনও পর্যন্ত বিরোধিতাই আছে। কিন্তু দেখা যাচ্ছে সামনেই কুম্ভ মেলা, এবং সেই কুম্ভ মেলার যে ভূমি রয়েছে সেই ভূমি নাকি ওয়াকফ সম্পত্তি, এমনটা দাবি করছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্টের তরফ থেকে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা একটি বিচারাধীন বিষয় এবং পার্লামেন্টে অলরেডি জয়েন্ট যে পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছে, সেখানে আমাদের সদস্যরাও আছে, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। কোনো মীমাংসায় তো এখনও পৌঁছানো যায়নি এবং বিলটা এখনও স্টিল আন্ডার কনসিডারেশন। ফলে এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করা মানে বিতর্ক বাড়বে। এবং দেখুন, বিভিন্ন সময়তেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রকমের দাবি করা হয়ে থাকে আর কি। বিভিন্ন রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন সংগঠন এই ধরনের কথা বলে। আমার মনে হয় এই ধরনের কোনো মানে ক্লেমকে আর কি আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত নয় আর কি, কারণ এতে বিতর্ক বাড়বে আর কি। নিশ্চয়ই সরকার বা কোর্ট বা পার্লামেন্টে যখন এই আইন যদি পাশ হয় বা তার বিরোধিতা হয় বা তার অ্যামেন্ডমেন্ট হয়, যাই হয়, তো আমরা তার কার্যকারিতার ওপরে তখন আমরা সেটা দেখে বিচার করব। আমরা দাদা দেখলাম যে শিল্পী বয়কট তত্ত্ব, ইতিমধ্যে যে তত্ত্বে নানা রকম মত সামনে আসছে এবং শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে দলে দু রকমের মত তৈরি হয়েছে। তো এই যে বয়কট তত্ত্ব রয়েছে, শিল্পী বয়কট, তাকে ঘিরে কি দলে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব শুরু হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে এরকম নবীন প্রবীণ কোনো দ্বন্দ্বেরও কোনো জায়গা নেই, দুরকম মতামতেরও কোনো জায়গা নেই। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করেছেন বলে, কারণ এই বিষয়টা কিন্তু প্রথম যে ফেসবুক যারা পোস্ট করে তাদের মধ্যে একজন হলাম আমি। বিষয়টা অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাদের মধ্যে এই জিনিসটা তাদের অনেকের মনে হয়েছে যে অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ কিছু মানুষ আন্দোলনের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছিল, কুৎসা করেছিল, মিথ্যে কথা বলেছিল। আমরা তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি তাদের কাছে আবেদন করেছিলাম যে শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, কোনো একটা এজেন্ডা নিয়ে আক্রমণ করেছে, তাদেরকে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে প্লিজ ডাকবেন না। হয়ে গেল।
এখানে কোনো বয়কট ফতোয়া এই ধরনের কোনো বিষয়ই নেই। এবং যে কথাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তার মানে কি সরকারের বিরোধিতা কেউ গণতন্ত্রে করতে পারে না? অবশ্যই করতে পারে। যারা সরকারের বিরোধিতা করেছে তাদের সম্বন্ধে আমাদের কিছুই বলে, এটা তার গণতান্ত্রিক অধিকার। আমার কোনো অধিকার নেই এই বিষয়ে কোনো কথা বলার। আমরা শুধুমাত্র তাদের কথা বলেছি যারা বিরোধিতা নয়, যারা কুৎসা করেছিল ব্যক্তিগত স্তর, এবং সেটাও কোনো ফতোয়াও নয়, কোনো নির্দেশিকাও নয়। এটা একটা আবেদন ছিল, যে আবেদনটার মধ্যে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ যে কর্মী সমর্থক যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের আবেগ ধরা পড়েছিল। এটাকে মিডিয়া একটা ভুল রূপ দেওয়ার চেষ্টা করেছে বিতর্ক তৈরি করার জন্য। বিতর্কের কোনো জায়গাই নেই। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি যে ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্মরত রয়েছে চাকরিজীবীরা, এবং আজকে যে শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে গেল 15ই জানুয়ারিতে। কিন্তু তারপরেও তারা বলেছেন যে তারা রাজপথ ছাড়বে না, এবং তাদের এই যে ধর্না, সেই ধর্নাকেই তৃণমূলের তরফ থেকে ঋজু দত্ত তিনি বলছেন যে একটি অনার্য নাটক চলছে পুরোটাই খবরে থাকার জন্য। আপনি কি এই মতের সঙ্গে সহমত? হ্যাঁ, দেখুন, অবশ্যই মানে একটা কথা পরিষ্কার যে এই যে পুরো বিষয়টা, এই যে এখন বিষয়টা বিচারাধীন এবং কোর্টে যাওয়া, এখানে তো দল বা সরকারের কিছু করার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারংবার বলেছেন যে আপনারা আসুন, কথা বলুন, এবং আমাদের দলের তরফ থেকেও দেখা গেছে যে শুধু মানে এই পার্টিকুলার চাকরিটা নিয়ে নয়, বিভিন্ন চাকরি যে জটিলতা তৈরি হয়েছে সেগুলো সমাধানের জন্যে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো কুণাল ঘোষ তারা এগিয়ে গেছেন, কথা বলেছেন, এবং আমরা বারবার করে বলেছি যে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সমাধান বেরিয়ে আসবে। কিন্তু তারা এবার যদি কেউ কোর্টে যায় সেটা অবশ্যই তার অধিকার। ফলে যদি কোনো বিচারাধীন বিষয় নিয়ে আমাদের তো আলাদা করে কিছু বলার নেই। তারাই কোর্টে গেছিল, তারাই এখন আন্দোলন করছে, তো এটা সম্পূর্ণ তাদের বিষয়। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি আমাদের সরকার চাকরি দেওয়ার ব্যাপারে 100% তারা কমিটেড এই বিষয়তে, এবং তারা চায় যে সমস্যাগুলো অলরেডি রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হোক, নতুন ছেলেমেয়েরা চাকরি পাক। কেন্দ্র নাকি রাজ্য, মৎস্যজীবীদের কে ফেরালো, এখন একটা বড় প্রশ্ন হয়ে উঠছে। সুকান্ত মজুমদার তিনি আগেই বলেছেন বিদেশ মন্ত্রকের চেষ্টায় তারা ফিরেছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন অনেক কষ্ট করে ফিরিয়ে এনেছেন তিনি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তিনি অবশ্যই দায়িত্ব নিয়ে বলেছেন। রাজ্য সরকারের অবশ্যই একটা ভূমিকা ছিল। হ্যাঁ, সেখানে হয়তো কেন্দ্র সরকারেরও ভূমিকা থাকতে পারে। মানে আমি জানি না যে মিডিয়ার কিছু অংশ বা সুকান্তবাবুর মতো মানুষেরা কেন এই ধরনের কিছু টার্মস বা ল্যাঙ্গুয়েজে কথা বলে যে কেন্দ্র ভার্সেস রাজ্য। মানে একটা দেখুন, আমরা তো একটা ইটস এ ইউনিয়ন উইথ আ ফেডারেল স্ট্রাকচার, তো সেখানে তো কোঅপারেটিভ ফেডারেলিজম বলে একটা কনসেপ্ট, যেটা সুকান্তবাবু মানে আসলে বিজেপি তো নিজেরাই আদর্শগুলোতে বিশ্বাস করে, তাই ওনারা ভাবতে পারেন না যে কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলিয়েই হয়তো কোনো কাজ করেছে, এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে রাজ্য নেতৃত্ব দেয়, রাজ্যের একটা বড় ভূমিকা থাকে, কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বড় ভূমিকা দেয়। তো এই রাজ্য সরকার কেন্দ্র সরকারকে মিলেই তো আমাদের দেশ এবং দেশের যে প্রশাসনিক কাঠামো, সবসময় কেন আমাদেরকে রাজ্য বনাম কেন্দ্র এইভাবে ভাবতে হবে? আসলে আবার বলছি, বিজেপির লোকেরা এইভাবে ভাবে তার কারণ যেহেতু বিজেপি যে রাজ্যগুলোতে ক্ষমতায় নেই, সেই রাজ্য সরকারগুলোর যে অস্তিত্ব সেটাকেই বিজেপি সবসময় আন্ডারমাইন করবার চেষ্টা করে, সেটা সেন্ট্রাল এজেন্সি হোক, রাজ্যপালের চেয়ার হোক, বা তাদের দল আইটি সেল এরকমভাবে হোক। সেই জন্যই তারা সবসময় এরকম রাজ্য ভার্সেস কেন্দ্র এইভাবে কথাটা বলে এবং রাজ্যের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। এটাই বিজেপির সংকীর্ণ রাজনৈতিক দর্শনের প্রতিফলন। আচ্ছা দাদা, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন, যেহেতু বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে প্রশ্নটা ছিল যে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা, বিএসএফ এর সঙ্গে সংঘাতে বিজিবি, উত্তেজনা ছড়ালো মালদাতে। দেখুন, এটা সম্পূর্ণ একটা মানে বিদেশ নীতি বিষয়ক বিষয়, ফলে এখানে আলাদা করে কোনো বিষয় বলার নেই। তবে মুখ্যমন্ত্রী কদিন আগেও আপনি দেখেছেন যে বারংবার এই কথাটা তুলে ধরেছেন আর কি বিভিন্ন জায়গা থেকে, যে বিএসএফকে ব্যবহার করে অনেক সময়তেই কেন্দ্র সরকার সীমান্তবর্তী যে এলাকাগুলো সেখানে একটা তাদের নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করে, যেটা আমাদের যেহেতু ল অ্যান্ড অর্ডার তো অবশ্যই রাজ্যের বিষয়, ফলে রাজ্যের যে জুরিসডিকশন সেটার মধ্যে একটা ইন্টারভেনশন, ফলে সেটা কখনোই কাম্য নয়। কিন্তু বিএসএফকে বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে না, দেখুন, এটা কে বলেছে? এটা কি মানে বিএসএফ এর তরফ থেকে সরকারিভাবে বলা হয়েছে? আমার তো জানা নেই। মানে বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, তারা কি এই ধরনের কোনো কথা বলে তাদের সরকারি বিজ্ঞপ্তিতে? আমার তো জানা নেই। তারা আগে বলুক, নিশ্চয়ই আমাদের দল এবং সরকার তার রেসপন্ড করবে। বিজেপির কোন নেতা কে কি বললো এটা তো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।